আপনি বেতন নেবেন কিন্তু রুটিন কাজ করবেন না, আপনি বেতন নেবেন কিন্তু সরকারকে সহযোগিতা করবেন না, আপনি বেতন নেবেন আর বেনজিরের ভাষ্য মোতাবেক অন্তরে স্বৈরাচারের জিকির করবেন, এই অধিকার তো আপনাকে দেওয়া হয় না। সেটা যেমন বেআইনি, অনৈতিক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। কাজেই প্রশাসনকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি অনৈতিক কাজ করবেন, নাকি আপনারা বেআইনি কাজ করবেন, নাকি আপনি রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত হবেন। বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ গতকালকে অনলাইনে কিছু বক্তব্য রেখেছেন, সোশ্যাল মিডিয়ায় সেটা এসেছে এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তার ভিতরে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রশাসনের 90% আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের জন্য তারা প্রথম, আওয়ামী লীগ যদি আবার আসে তারা প্রথম আওয়ামী লীগের সম্মুখভাগে এসে তারা কাজ করবে, অর্থাৎ আওয়ামী লীগ আসলেই তারা কাজ করবে। এবং তারা এমন কথাও বলেছেন বেনজির সাহেব, কীভাবে বিএনপিকে ট্র্যাপ করার তাদের পরিকল্পনা, সেটাও উনি উল্লেখ করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনুল হক এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসাবে বলেছেন, যেটা রাষ্ট্রদ্রোহী বক্তব্য বলে এটা উনি মেনশন করেছেন। তো এটার পরিপ্রেক্ষিতেই আমার কথা। এবং এটা কেন বলছি আমি, যে একই কথা কিন্তু আমাদের আসিফ নজরুল সাহেবও কিছুদিন আগে বলছেন যে বাংলাদেশের 80% পুলিশ তাদের হৃদয়ে আওয়ামী লীগকে ধারণ করে চলছেন। এটাও আসিফ নজরুল সাহেব বলেছেন। এটার অর্থ কি দাঁড়ায়? বেনজিরের ওই কথার অর্থ যদি এটা হয়, তাহলে আসিফ নজরুল সাহেব কথার অর্থ কি দাঁড়ায়, সেটা আমার কাছে মনে হয় কিছুটা মানুষ চিন্তা করতে পারেন বা করা উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বেনজির সাহেব যে এই কথাটা বললেন, তাতে আমাদের এই মুহূর্তে এই ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফলটা আমরা কিছু কর্মকাণ্ডে বুঝে ফেললাম যে প্রশাসন যে আওয়ামী লীগের ধারক বাহক এবং প্রশাসন কোঅপারেট করে না, যদি আমি জানি, এটা বিশ্বাস করি, কিন্তু এখন এই মুহূর্তে কি হলো, পুলিশ তার রুটিন কাজের নামেই 32 নম্বর বাড়িটা পাহারা দিতে পারত। অর্থাৎ বেনজির সাহেব বলছেন যে প্রশাসন 90% আওয়ামী লীগের, সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা সিংহ হবে কখন? আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে। তা নাহলে 90% প্রশাসন থাকা সত্ত্বেও 32 নম্বর বাড়ি সহ অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন জেলায় বাড়ি গুড়িয়ে দিয়েছে, সেটা কেন প্রোটেকশন হলো না? 2 নম্বর, একটা সময় যদি কালকে কথার কথা বলছি, কালকে যদি কোনো কারণে হাইপোথিসিস যে যেহেতু আওয়ামী লীগ আসলে আবার পুলিশ কাজ করবে, তো হাসিনা যদি কালকে ক্ষমতা আসে, আপনার এই প্রশাসন কেউ কি রক্ষা পাবেন? তখন তো আপনাদেরকে কৈফিয়ত চাওয়া হবে যে আমার ব্যাড টাইমে তোমরা প্রজাতন্ত্রের চাকর, কিন্তু তোমাদেরকে পালছি আমি জমিদারের মতো। আমার ব্যাড টাইমে আমার বাড়ি তুমি রক্ষা করতে পারো নাই, তাহলে সেটার কৈফিয়ত চাইলে প্রশাসন কি করবেন? তৈরি হন। যদি শেখ হাসিনাকে চিনে থাকেন তাইলে তৈরি হয়ে যান, মানসিকভাবে তৈরি হয়ে যান যে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। এবং সেটা আমার কাছেও যৌক্তিক মনে হবে যদি শেখ হাসিনা এটা কোনোদিন করেন, আপনাদেরকে ইভেন রিটায়ার্ড করতে 90 বছর বয়সে এসে আপনাদের বিচারটা করে, আওয়ামী লীগ শেখ হাসিনা না করুক, অন্য কেউ করে, সেটা আমার কাছে জাস্টিফাইডই মনে হবে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারা রাজত্ব করবেন, স্বপ্ন দেখতেছেন। যেই থিওরিটা আপনি বললেন যে 90% আওয়ামী লীগ প্রশাসনের, তারপরেও যখন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিছে, বাড়ি যারা ভাঙছে তারা কতখানি জাস্টিফাইড সেটা আমি সমর্থন করি কি করি না, সেই আলোচনায় আমি আসতেছি না। কেন পারলেন না আপনারা রক্ষা করতে? আবার স্বপ্ন দেখেন আপনি আসলে ওই একই কায়দায় দেখবেন, ওই যে রাজাকারের নাতিকে যেমন রাজাকার বলছে শেখ হাসিনা, তেমনি আপনারাও চিহ্নিত থাকবেন। আজকের পুলিশ অফিসারের নাতিও সেদিন শেখ হাসিনার কাছে হয়তো ধিকৃত হবেন আপনাদের কর্মকাণ্ডের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে প্রশাসনের করণীয় কি? প্রশাসনের করণীয় সিম্পল। প্রশাসনের করণীয় হলো এই যে আপনাকে রাষ্ট্র একটা চাকরি দিয়েছে, প্রজাতন্ত্রের জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, এবং চাকরির শর্তই হলো যে আপনি জনগণের জান মাল রক্ষা করবেন, দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবেন। এটা আপনার চাকরির শর্ত। আপনি জাস্ট চাকরির শর্ত আপনি বড় বড় পুলিশ অফিসার, তারাও তো বাড়িতে দু একজন চাকর রাখেন, তাদেরকে তো চাকর ট্রিটমেন্টই করেন। তার আপনারা তো রাষ্ট্রের চাকর ভাবেন না কেন? নিজেদেরকে রাষ্ট্রের সচিব ভাইবেই তো আজকাল এই দেশের এই করুণ দশা হয়েছে। যদি ভাবতেন যে প্রজাতন্ত্রের চাকর, প্রজাতন্ত্রের পয়সায় আপনাদের বেতন হয়, তখন কিন্তু আপনাদের ভিতরে এই জিনিসটা থাকতো। এবং আজকে এই সরকার ক্ষমতায় থাকায় ঠিক সেই ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন বলে আপনার ভালো লাগতেছে না, এরকম আমার কাছে মনে হয়। যাই হোক, তারপর হলো
সরকার যদি আপনাদেরকে কোনো বিশেষ দায়িত্ব দেয়, কাউকে ডেকে এনে কোনো অ্যাসাইনমেন্ট দেয়, তাহলে ভিন্ন কথা। তা না, প্রত্যেকটা দপ্তরের কেরানিগিরি থেকে শুরু করে সচিব পর্যন্ত, কনস্টেবল আইজিপি পর্যন্ত, সিপাহি থেকে শুরু করে আর্মি চিফ পর্যন্ত সবার রুটিন কাজ দেওয়া আছে। সেগুলো করতে আপনার বাধ্য। কেন করেননি? কেন করেননি আপনারা? ব্লেম যাচ্ছে সরকারের প্রতি। ইয়েস, এই সরকারের ব্যর্থতাও আছে। কেন সরকার পারে নাই আপনাদেরকে মাঠে নামাইতে? ফলাফল যাই হোক, পাগলা রাজার মতো দেশ চালাতে হবে। এখন ইউনূস সাহেবের উচিত ছিল এরপরে এক আর চাপে, এই যে 6 মাস পর যখন জুলাই অভ্যুত্থানের পর যখন 5ই তারিখ একটা ঘটনা ঘটলো, উনি প্রোটেকশন যেমন দিতে পারেন নাই, পাশাপাশি রুটিন কাজ করতে যখন ব্যর্থ হয়েছে, ওনার উচিত ছিল বহু অ্যাকশন নেয়ার। এখন আমার বক্তব্যটা যেটা, তাহলে প্রশাসন এখন কি অপরাধ করলো? আমি সেই অপরাধের জায়গাটায় যাচ্ছি। প্রশাসনের অপরাধ কি হলো এখানে? সরকারের অধীনে কাজ করতে আপনার ভালো না লাগতে পারে। আপনাদের অপরাধ হইল আপনাকে বেতন দেওয়া হয় যে কারণে, সেই কারণে আপনি চাকরির শর্ত ভঙ্গ করেছেন। কিন্তু আপনার সরকারকে ভালো না লাগতে পারে, সরকারের সাথে আপনার বনাবনি না হইতে পারে, তারপরে আপনার সরকারকে আপনি মানতে বাধ্যও নন। যদি আপনি খুব বেশি স্বাধীনচেতা হন, আপনি কেন চাকর থাকবেন? চাকর তো কোনো ভদ্রলোক থাকে না। আমাদের দেশে তো বড় বড় দামি দামি গাড়ি দিয়া, দামি কোয়ার্টার দিয়া, সেদিন দেখলাম একজনে বলতেছে, কোনো একজন বিশিষ্ট ব্যক্তি এক সাব ইন্সপেক্টরের পক্ষে কথা বলতেছেন, উনি এত বেতন পান, এত টাকা ভাড়া দেন, তারপরে কেমনে চলবেন? নো, আপনি যে পরিমাণ বেতন পান, প্রয়োজনে আপনি 3000 টাকার ঘরে থাকবেন, এটাই নিয়ম। কিন্তু আমার দেশে উল্টা নিয়ম হয়ে গেছে। সাব ইন্সপেক্টর থাকবেন 30,000 টাকার ঘরে, এসপি সাহেব থাকবেন 70,000 টাকার ঘরে, আর আমরা সুপ্রিম কোর্টের লয়ার, আমরা কয় টাকার ঘরে থাকি? আমাদের ইনকাম আপনাদের চেয়ে অনেক বেশি, তারপর আমরা হিমশিম খাই। রাজনীতিবিদ এই সমস্ত কথা বলে একটা সস্তা পপুলারিটি নেয়। আপনার যে পরিমাণ আয় সে পরিমাণ ব্যয়। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা বিধান। আপনি বেতন পাইবেন 30,000, আপনি 30,000 টাকা ঘরে থাকার স্বপ্ন দেখেন কেন? এখন সবচেয়ে শেষে যে কথাগুলো বলতে চাই প্রশাসনকে নিয়ে আমি, আপনি সরকারকে ভালো না লাগতে পারে, আপনি সরকারের কি মানতে বাধ্য না, সরকারের হুকুম শুনতেও বাধ্য না, যদি আপনি চাকরি না করেন। এটা প্রমাণ করতে পারবেন চাকরিটাকে ছেড়ে দিয়ে। নতুবা আপনি বেতন নেবেন কিন্তু রুটিন কাজ করবেন না, আপনি বেতন নেবেন কিন্তু সরকারকে সহযোগিতা করবেন না, আপনি বেতন নেবেন আর বেনজিরের ভাষ্য মোতাবেক অন্তরে স্বৈরাচারের জিকির করবেন। এই অধিকার তো আপনাকে দেওয়া হয় না। সেটা যেমন বেআইনি, অনৈতিক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। কাজেই প্রশাসনকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি অনৈতিক কাজ করবেন, নাকি আপনারা বেআইনি কাজ করবেন, নাকি আপনি রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত হবেন। কারণ সরকারকে কোঅপারেট না করা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনারা এই সংজ্ঞা বানিয়েছিলেন শেখ হাসিনার সময়। রাষ্ট্রদ্রোহিতা কিভাবে, অনেক তুচ্ছ ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতা দেখাইছেন, আর পরিষ্কার আপনারা রাষ্ট্রদ্রোহিতা করতেছেন। আপনার অনৈতিক, বেআইনি এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করতেছেন। সঙ্গে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন প্রশাসনকে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, আপনার কালকে থেকে রুটিন কাজ শুরু করে দেন, কোনো সন্দেহ নাই আপনাদের কোনো ঝামেলা থাকবে না। আর আমি আজকে আমি খুব জোরালো কণ্ঠে প্রশাসনের পক্ষে বলছি, কালকের থেকে যদি আপনার কাজে নামেন, একদম ঠিক মতো কাজ করেন, আমার দরকার নাই ইউনূস সরকার না কে সরকার না কোন সরকার কিভাবে দেশ চলে, দরকার নাই। আপনি প্রজাতন্ত্রের গোলাম এবং আপনি আপনার রুটিন কাজ করতে বাধ্য। সেই কাজগুলো করবেন এবং নিয়মের মধ্যে থেকে করবেন। যদি আপনাদের উপরে কোনো অবিচার হয়, আমি লয়ার হিসেবে বলছি, আপনাদেরকে আইনের সমস্ত ডিফেন্স আমি দিব। আমি আপনাদের কাছে অঙ্গীকার করলাম।